আচ্ছা বাবা, ওই বাজার ঘাটের পর্ব তো কোন সকালেই মিটে গেছে, তা ফিরতি পয়সার হিসেবটা আমি না চাইলে কি আপনি দেবেন না? ফিরতি পয়সা কি রে মা? আমি তো যা টাকা নিয়ে গিয়েছিলাম সবই খরচ হয়ে গিয়েছে। কি? আমি আপনাকে বাজার করার জন্য 100 টাকা দিলাম, ওই কটা মাছ আর আলু বেগুন কিনে টাকা শেষ? দেখুন, আমি কিন্তু জানি ওই বাজার খরচের টাকা থেকে আপনি নিশ্চয়ই কিনে কিছু খান, কিন্তু ঠিক আছে, তবে ওই 100 টাকা হাতে পেয়ে আপনি এরকম দিনকে রাত করে দেবেন, সেটা তো চলতে পারে না, তাই না? উর্মিলা কি বলছে এসব? ওর কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে? মায়ের কানে যদি এসব কথাগুলো যায় তাহলে মারে, কি আর বলবো তোকে, তোকে তো বাজার ঘাট করতে হয় না, জিনিসপত্রের দাম সম্পর্কে তোর কোনো ধারণা নেই। ওই 100 টাকায় কি হয় রে? আমাকে তো আজকে আরো 50 টাকা বাজারে ধার রেখে আসতে হয়েছে। আরো 50 টাকা ধার বাকি রেখে এসছেন? দেখুন, আপনি কোথায় কি ধার বাকি রেখে এসছেন সেটা আমার দেখার দরকার নেই, তবে একটু আগে আপনি নিজের মুখে বললেন যে বাজারে নাকি সব জিনিসপত্রের দাম একদম আকাশ ছুঁই হয়ে গেছে, সেই জন্যে এবার থেকে একটু দেখে শুনে বাজার করবেন। আপনার ছেলের তত ক্ষমতা নেই, তাই রোজ রোজ বাজার থেকে মাছ আনারও কোনো প্রয়োজন নেই। ঠিক আছে মা, তুই যা বলবি তাই হবে, তবে তোর তো শরীরের এই অবস্থা, তোর তো একটু মাছ টাছ খাওয়ার দরকার, নইলে তোর পুষ্টি হবে কি করে বল? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাবা। আর আপনি আমাদের জন্য যা মাছ এনেছেন তাতে আমার আর সুজনের দিন তিনেক একদম দিব্যি কেটে যাবে। আর আপনি তো জানেন বাবা, আপনার ছোট ছেলে ওই মাছ না হলে ভাত একদম মুখে তুলতেই চায় না, তাই আপনি মানে ঠিক আছে রে, ঠিক আছে, আমার জন্য ভাবিস না, আমার জন্য ভাবিস না। আমার এই বয়স, আমার আর মাছ খাওয়ার কি দরকার? বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু হলেই চলে যাবে। তবে তোরা সুখী থাকিস মা, তোরা ভালো থাকিস, হ্যাঁ, তোরা খুব ভালো থাকিস, আমার আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। সে ছাড়া তো আপনার আর কোনো উপায়ও নেই বাবা। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, আমাদের এই সংসারটাকে তুমি বাঁচাও ঠাকুর। ওই পুরো মানুষটাকে এত বড় শাস্তি দিও না, শাস্তি দিও না। কে? কে আপনি? জয় শিবানী মায়ের জয়, জয় শিব। চিনতে পারলে না বৌমা? ভালো করে চেয়ে দেখো, ইনি হলেন তোমার শাশুড়ি মার গুরুমার প্রধান শিষ্যা ত্রিকালদর্শী শিবানী মা। জয়। তোমার দাঁড়িয়ে আছো কেন? প্রণাম করো, প্রণাম করো। ও ভাই, কে এসেছে রে? এত চাঁচামে। ও মা, এই তো মায়ের পায়ের ধুলো পড়েছে আমাদের বাড়িতে। আসুন আসুন, মা এসেছেন। হ্যাঁ মা, মাগো, মা আপনার পায়ের ধুলো পড়লো আমাদের বাড়িতে, আপনি আমাদের বাড়িতে এলেন মা। ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা, হলুদে মায়ের পা ধোয়ার জল নিয়ে আয়।
হ্যাঁ, আশ্চর্য। ক্ষমা করবেন মা, আসলে ও তো ঠিক চেনে না, সেই জন্যে ক্ষমা করবেন। আসুন মা, আসুন। আরে আরে এই করো কি বৌমা? মা শিবানী মা কি অসুচি সোফায় বসবেন নাকি? আরে বাবা, ওনার বসার জন্য দিদি নিজের হাতে আসন তৈরি করেছেন। হ্যাঁ, তাই তো। আই ছোট, এখানে দাঁড়িয়ে আছিস কি? যা সবাইকে খবর দে। আর আয়ুষী, ওনার পা ধোয়ার জলের ব্যবস্থা করো তুমি। হ্যাঁ মা। কি বড় নাচ ঘর রে বাবা! আমাদের যাত্রাপাড়ায় যদি এরকম একটা ঘর পাওয়া যেত, তবে নূরজাহান যাত্রাপালার রিহার্সালটা জমিয়ে করা যেত। ধা তেরে কেটে ধা ধা। মা শিব, এই মরেছে, এ তো আমাদের সবাইকে দিনটা নাচন নাচিয়ে ছেড়ে দেবে দেখছি। জুই, জুই গামছাটা দেবে? ও জুই, গামছাটা দাও না। কোথায় যায় রে বাবা? জুই, ও না গো, বুঝলে গো, আজকে দোকানে গিয়ে, ও মা তুই, আরে তোর মা কোথায়? তখন থেকে ডাকছি, সারা শব্দ নেই। মা না ঠাম্মির ঘরে আছে। ও তা বেশ। বাবা, হ্যাঁ রে, ঠাম্মির না শরীরটা খুব খারাপ, সকাল থেকে শুয়ে আছে। সে কি রে? ঠাম্মির শরীর খারাপ, এদিকে আমাকে কিছু জানায়নি। কি করে বলতো? চ চ চ চ চ চ। রোহিণী আবার এর মধ্যে কি নাকি বাঁধিয়ে বসলো কে জানে। নির্ঘাত সময় মতো ওষুধ খায়নি। যা তেজ! জুই আর সন্দীপের কথা তো কানে চলবে বলে মনে হয় না। যাই, আমি বরং যাই একবার। বাবা, কোথায় যাচ্ছেন? না, শুনলাম তোর মায়ের খুব শরীর খারাপ হয়েছে, তাই ভালো একবার একটু দেখে আসি। ঘর বয়ে এসে খবরটা কে দিয়ে গেল? না না, খবর কেউ দেয়নি, ওরা বলা বলি করছিল, আমার কানে এলো তাই। আর অমনি আপনিও ছুটলেন মায়ের ঘরের দিকে? হ্যাঁ, আশ্চর্য। আচ্ছা বাবা, এই মায়ের তো দুদিন অন্তর অন্তর শরীর খারাপ হয়, সেটা আপনি আপ সেরেও যায়। আর তাছাড়া ওখানে মাকে দেখার জন্য আপনার বড় ছেলে, বড় বউ, নাতি সবাই রয়েছে। আপনাকে গিয়ে আর ভিড় বাড়ানোর দরকার নেই। আমি আমি একবারটি দেখে চলে আসবো। না, আপনি যাবেন না কোথাও, এখানেই থাকবেন। আমার শরীরের এরকম অবস্থা, হুট করে আমার কিছু একটা হয়ে গেলে কে দেখবে তখন আমাকে? আপনি বেয়াক্কেলের মতো চলে যাচ্ছিলেন, আপনি কোথাও যাবেন না, বুঝেছেন? রোহিণী, তোমার আমার মধ্যে ভাগ্য যে এত বড়, এত উঁচু পাঁচিল তৈরি করে দেবে, আমি তো কোনোদিন ভাবতে পারিনি রোহিণী, কোনোদিন না। হ্যাঁ, পেট ভরে খান মা, খেয়ে পথের ক্লান্তি দূর করুন।
ক্লান্তি দূর করার জন্য যা সাজিয়ে দিয়েছে, এসব খেতে খেতে না ক্লান্ত হয়ে পড়ে। একবার যদি শুনতে পারে না, তুই জানিস না এনাকে, উনি চাইলে আমাদের এত ভালো করতে পারেন, উনি চাইলে আমাদের একদম বাজে করতে পারেন। চুপ কর, চুপ কর। মা সব ঠিক আছে তো? আরো কিছু লাগলে নিঃসংকোচে বলবেন। যা গরম পড়েছে, খাবার পর নিশ্চয়ই একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিছু হবে। সে হলেই বা কি আর না হলেই বা কি, সেসব তো আর আপনি ছুঁয়েও দেখবেন না। আপনি বরং একটা কাজ করুন, আপনি এদেরকে ছুঁয়ে একটু আশীর্বাদ করে দিন মা। এই দেখো মস্করা। না না, হাত পা ধুয়েই কর। এ তো যা তা ছড়াচ্ছে, বেশি হেজাতে গিয়ে বিপদ না বাধায়। মা, আপনি তো আমাদের বাড়িতে এসেছেনই সবার ভালোর জন্য, তাহলে আর আলাদা করে আশীর্বাদ করার কি দরকার? লাখ কথা আর এক কথা বলেছিস। আমার পা এ বাড়িতে পড়ার পর থেকেই সব কলুষ দূর হয়ে কেমন একটা পবিত্রতার হাওয়া বইছে। খুব ভালো হয়েছে, আপনি খেয়ে নিন মা, তারপরে আমরা কথাবার্তা বলি। হ্যাঁ, এই মেয়েটার মধ্যে না আমি একটা দ্যুতি অবলোকন করছি। কেমন একটা বেশ ঔজ্জ্বল্যের ভাব আছে, একটা ঔজ্জ্বল্য ঝিকিমিকি ঝিকিমিকি করছে। হ্যাঁ মা, তোর এই বৌমা খুব ভালো মেয়ে, বড় সুলক্ষণা। দেখেছিস দিদি, দেখেছেন জামাইবাবু? মা তো সাক্ষাৎ অন্তর্যামী। কিরম তোর বৌমাকে ঠিকঠাক চিনেছেন? ঠিকঠাক বলার জন্যই তোকে এখানে আনা হয়েছে। কোথা থেকে যে এদের সব ধরে আনে কে জানে। শিবানী মা বিরাট মহৎ উদ্দেশ্য নিয়ে এসছেন আমাদের এখানে। উনি সকলের ঠিকুজি, কুলুজি, হস্তরেখা এ সমস্ত বিচার করে সবার সৌভাগ্যের জন্য সবাইকে নিদান দেবেন। উনি এ বাড়িতে এসছেন, ভালো তো, কিছুদিন থাকুন, সবাইকার সেবা যত্ন নিন। উনি এসছেন, এ তো আমাদের সৌভাগ্য। কিন্তু একটা জিনিস, পরম সৌভাগ্য হচ্ছে আমাদের আয়ুষী মা আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ মা, আমরা যেমন আছি, যেভাবে আছি, সবাই খুব খুশিতে আছি। আর কিছু চাই না মা। হ্যাঁ, তোরাই বা তা চাইবি কেন? এখন তো সবার ফুর্তির প্রাণ গড়ের মাঠ। তা সে তো ঠিকই আছে, খুশি। কিন্তু ও খুশি যে সারা জীবন থাকবে এমন গ্যারান্টি কি কোম্পানি দিয়েছে? কোম্পানি যাতে সে গ্যারান্টি দিতে পারে সেই জন্যই তো মাকে এখানে নিয়ে আসা, বিধান দেওয়ার জন্যে। তবে হ্যাঁ, একটা বিষয় সবাইকে আমি পরিষ্কার করে বলে দিই, মা যখন এই সমস্ত আধ্যাত্মিক কাজকর্ম করবে তখন কিন্তু তাকে একেবারে বিরক্ত করা যাবে না, এটা মায়ের আদেশ আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি বলি কি, তুই ওনাকে ওনার ঘরে নিয়ে যা। উনি শান্তিতে খাওয়া দাওয়াটা সারুন, তারপরে খানিকক্ষণ বিশ্রাম করুন। আমি খাবার দাবারগুলো পাঠিয়ে দিচ্ছি কারোকে দিয়ে, নিয়ে যা। হ্যাঁ মা, আসুন মা, আসুন আসুন আসুন, রাখুন, হাতটা ধুয়ে দিন মা। ওই আপনার ঝোলা, আসুন আসুন মা। জয় মা শিবানী, আসুন মা, আসুন মা, আসুন। ও না মিঠু, তোমরা একটু মায়ের খাবারটা এগিয়ে দাও না। এত আয়োজন কিসের মা? এত খাওয়ার দাওয়ার, এত আয়োজন, কেউ এসছে নাকি মা? হ্যাঁ রে, শিবানী মা এসেছেন, আমাদের গুরুমার প্রধান শিষ্যা, সাক্ষাৎ অন্তর্যামী। আয়ুষীকে দেখে কি বলেছেন ওকেই জিজ্ঞেস কর। দাঁড়াও, উনি এসছেন মানে? ওনাকে কি তুমি ডেকে এনেছো? আস্তে, তুই চেঁচামেচি করছিস কেন? কেন বুঝতে পারছিস না? উনি আমাদের উপর দিয়ে এত বড় একটা ভাড়া গেল। মা এসেছেন, এবার উনি সব ঠিক করে দেবেন। একটা রিকোয়েস্ট করবো তোমার কাছে মা, অনেক তো হলো এসব, এবার প্লিজ এগুলো বাদ দাও। কেন এরকম করে বলছিস? আমি তো যা করেছি এই পরিবারের ভালোর জন্য করেছি। দেখো মা, আমরা নিজেরা যদি ভালো থাকতে না পারি মা, একজন থার্ড পার্সন আমাদের কি ভালো করবে? আর তোমার এই বিশ্বাস,
প্রবলেম ক্রিয়েট করা ছাড়া কারুর কোনো ভালো করেছে বলে তোমার মনে হয় মা? কারোর বিশ্বাস এভাবে আঘাত করতে নেই অগ্নি। মা যেটা করে শান্তি পাচ্ছেন মাকে করতে দাও না। আশি তুমিও এটাকে সাপোর্ট করছো? আমি মায়ের বিশ্বাসটাকে সাপোর্ট করছি। তাছাড়া কিছুদিন পরে মিঠুর বিয়ে, একটা ভালো দিনক্ষণ দেখারও তো ব্যাপার আছে। শিবানী মা একদম ঠিক সময় এসেছে, একসঙ্গে অনেকগুলো কাজ মিটে যাবে, তাই না মা? এসব মিষ্টি মিষ্টি কথা বলে তুমি যতই আমাকে ভোলাবার চেষ্টা করো না কেন আয়ুষী, অগ্নির জীবন থেকে আমি তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। কিন্তু আসল কথা যেটা হলো, বড় আন্টি নয় আমাদের আগের জেনারেশন, উনি এই সমস্ত ওয়ার্ড চিন্তা ভাবনা মেনে নেওয়া যায়। কিন্তু দি ভাই ও কি করে এটাকে মেনে নেয় বলতো? আমি আর জিজু যখন বোঝাতে গেলাম আমাদের একটা কথা শুনবে না। আমার কি মনে হয় বলতো, সেদিনকে ওই মন্দিরে ওই ভট্টাচার্য মশাই যা সব বলেছে না, বৌদি ভীষণ ভয় পেয়ে গেছে পুরো বিষয়টাতে। তাই কি বলতো, বড়দা ভাইয়ের জন্য যা খুশি তাই করতে রাজি আছে, এভরিথিং। না কিন্তু এই সব ব্যাপারগুলো তো ইললজিক্যাল, কোনো মানে নেই এসবে। দি ভাইয়ের কি নিজের উপর ভরসা নেই নাকি? এটা তো এটা তো বোঝানো উচিত আমাদের সবার। এই একটা কাজ করি না, আমরা সবাই মিলে গিয়ে একবার বোঝাই না বৌদিকে। সবাই মিলে বললে বোঝাই শুনে। আগে ট্রাই করছি। কি মিঠু দি, কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? মিঠু দি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? ও দুষ্টু নারী। জানিস ওই যে শিবানী মা আর বড় মামি দুজনে মিলে পঞ্জিকা দেখে আমার বিয়ের দিন ঠিক করছে। বিশ্বাসই করতে পারছি না। যাই দাঁড়াও। বিয়ের দিন ঠিক হয়ে গেল? তোমাকে নিজে বললো? এই ডেটটা কবে গো? খাওয়ার মেনু কি? তোরা আমাকে এরকম কেন করিস বলতো? এই আমি আরে শুনে যা। তোর আবার কি হলো? দাদা, এই যে শিবানী মা যে এসেছে, সে কি মিঠুদির বিয়ে ঠিক করেই চলে যাবে নাকি? কোথাও একটা খটকা লাগছে না? আরে তুই কথাটা তো খারাপ বলিসনি। আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা এতটা সোজা নয়। আমারও ঠিক তাই মনে হয়। নিশ্চয়ই এর পেছনে দিভাইকে জব্দ করার জন্য কোনো না কোনো প্ল্যান তো আছেই। কাকে দিয়েছি রাজার পাট, কি করবে বাজার হাট। বলি বিনিময় না এরকম আশীর্বাদ দিলানোর কি হয়েছিল? আশীর্বাদ দেব না বলছি না, যেটুকু করতে বলা হচ্ছে সেটুকুই করবে। আসলে না পাঠ মুখস্থ করে অ্যাক্টিং করা অভ্যেস তো। একটা কিছু লিখে দিন না, একেবারে মুখস্থ করে ফাটিয়ে দেবো। একটা কিছু লিখে দিন না, একেবারে মুখস্থ করে ফাটিয়ে একটা বেরিয়ে দেবো। সব রেডিমেড দিতে হয় তোমায়? হ্যাঁ, রেডিমেড কিচ্ছু হবে না, পাটফাট কিচ্ছু হবে না। ও আমি আর দিদি যেভাবে বলবো সেভাবেই কাজ করতে হবে, বুঝেছো? তাই সই। তাই সই? বাবা, ভাষার কি চিনি, আবার সই গেল কোত্থেকে? হ্যাঁ, এই যে যেটা বললাম মাথায় ঢুকেছে তো? উমা, তো মুখটা এরকম বেজার কেন? হ্যাঁ, বলি গাছে না উঠতেই তো এক কাঁদি পেয়ে গেছো। নোটের তারাটা যখন দেখেছিলে কেমন লেগেছিল? নাট বেরোচ্ছে তো? পরিষ্কার করে একটা কথা শুনে রাখো, কাজ যদি হাসিল করতে পেরেছো ভালো, নাহলে ওই গাছের মগ ডালে তুলে কিন্তু মইটা ফুস করে কেড়ে নেবো। এই যে বলি, আমার কমিশনটা কিন্তু হুলো মেরে দিও না। ভাই আরে সবকিছু বুঝে টুঝে দিয়েছিস তো? একদম। ও এমনিতেই বাড়িতে যে যাত্রাপালা শুরু করেছে, তাতে তো তুই চাপ নিস না রে দিদি। আরে বাবা, ক্যারেক্টারে মা পড়তে একটু সময় লাগবে, তারপরে দেখবি রেলগাড়ি তত্তরিয়ে চলছে, বেলাইন হওয়ার কোনো কেসই নেই। বলছিস অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে না? আরে বাবা না, কিছু ব্যবস্থা দেখতে হবে না, সব হবে, একে দিয়ে হবে। হ্যাঁ রে, হ্যাঁ তো বলছিস, এরপরে গন্ডগোল যদি কিছু হয় না, বাড়ির শুদ্ধ লোক ওকে তো জেলে করবে, তোকেও ছেড়ে কথা বলবে না বলে দিলাম। যা বাবা, এ তো দেখছি দিদি আমাকে জেলের ভয় দেখিয়ে চলে গেল।
সত্যি এ তো ঘোর কলি।